পাহাড়ের গায়ে ছোট্ট একটা গ্রাম, স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুঁড়ে ঘর। অদূরে ঝর্ণার ধারা ঝরছে ঝিরিঝির ধারায়। চারিদিকে পাহাড়ের বেষ্টন, গাছপালার সবুজ আভা, আকাশের নীলিমা, সব মিলিয়ে শান্তি শান্তি, শুধু শান্তি। এহেন গায়েও এলো অশান্তি, বাইরে থেকে নয়, গোরস্থান থেকে। লোমহর্ষক সেই কাহিনী যে শুনল, তারই দাঁতে দাঁত লাগলো। কেউ কেউ গা ছেড়ে চম্পট দেবে কিনা ভাবলো। সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায়। অব্যাহত রইল কিন্তু নিষেধ রাতের আতঙ্ক। রাত যখন নিশুতি, অমাবস্যার নিশ্ছিদ্র তমিশ্রায় চরাচর আবৃত, ঠিক তখন বেরিয়ে আসতো সে, যেন উঠে আসতো নরক থেকে, সঙ্গে আনতো মৃত্যুর পরোয়ানা। প্রতি অমাবস্যায় ঘটতে লাগলো এই একই কাণ্ড। প্রতি অমাবস্যায় কৃমি কীটের মতো বিসর্পিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা। প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি কুঁড়ে ঘরে। গল্পদূতের আজকের নিবেদন অদৃশ বর্ধনের লেখা কবরের বিভীষিকা। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুকতারার 101টি ভূতের গল্প তৃতীয় খণ্ড বইটি থেকে। আজকের গল্প পাঠে আমি মাধব, সহায়তায় রিজু নন্দী। শুরু হচ্ছে কবরের বিভীষিকা। গায়ের নাম নাই বা বললাম। মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনি গাঁ অনেক দেখা যায়। খ্রিস্টান মিশনারিদের দৌলতে সেখানে সব বাসিন্দারাই যিশুর উপাসক। ছোট ছোট গাঁয়ের মধ্যে ছোট গির্জা, প্রকৃতির আলয়ে যেন শান্তির ক্ষুদে নেই। যে গায়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি। দিনের বেলা পুরুষেরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেচে আসে শহরের বাজারে। দিনের শেষে ঝর্ণার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা, মেয়েদের ঘর সংসারের কথা। আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত রোজ। হাসি খুশি দুরন্ত স্বভাব তার। কথা কইতে কইতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব। আব্রাহাম না থাকলে তাই আসর জমে না। সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম। উদাস চোখে চেয়েছিল দূর গোরস্থানের দিকে। মাত্র 2 দিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে। পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক। কেউ কেউ ঠাট্টা করে বলতো, শ্যাম দেশের যমজ নাকি রে, একটু আধটু ছাড়াছাড়ি না হলে চলে কি? অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে? পিটার আব্রাহাম কর্ণপাত করতো না ওসব কথায়। হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে। কাজকর্ম, বাজার হাট, হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা যায়। সেই জুটি অকস্মাৎ গেল ভেঙে। পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচসা হলো মাইকেল আর গোমেসের সঙ্গে। রগচটা পিটার গাঁইতি তুলে তেড়ে গেল মাইকেলকে। জনা দশেক জোয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল। আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে। মনের দিক থেকে সায় দিচ্ছিল না, তবুও দাঁড়িয়েছিল। পিটার যে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু।
10 জনের টিটকিরির থেকে আব্রাহামই পিটারকে আড়াল করে নিয়ে এসেছিল পাকদণ্ডী পেয়ে। দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময়। পা পিছলে গেল পিটারের। পাকদণ্ডী যেখানে অকস্মাৎ ঢালু হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের বাঁক নিয়েছে ডান দিকে, ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছাড় খেল পিটার। একেই বলে নিয়তি। নিয়তির মার বড় দুর্বার। কতদিন কতবার ওই পথ দিয়ে যাওয়া আসা করেছে পিটার, কোনোদিন কিচ্ছু হয়নি। হলো সেই দিন, শেষের সেই দিন। পা পিছলে শটান খাদের ধারে হড়কে নেমে গেল পিটার এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে। হাড় গোড় যেন গুঁড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন। প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম। আনমনা হয়ে বসেছিল অদূরে টিলার ঝোপের মধ্যে। সন্ধ্যা হলো, আড্ডা ভাঙলো। আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই গেল ফিরে যে যার ঘরে। একা বসে রইল আব্রাহাম। মনের মধ্যে কত স্মৃতি, কত ভাবনা, কত কান্না, কত হাসি ভিড় করে এলো, কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম। পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে। আরো রাত হলো। আব্রাহাম আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো। পায়ে পায়ে এগোলো গোরস্থানের দিকে। পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ শয্যায়। পিটার, পিটার, আমি আসছি, আমি আসছি। আপন মনে বিড়বিড় করতে করতে দৌড়ালো আব্রাহাম। ওই তো গোরস্থান। অমাবস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে, কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর। পিটার, পিটার, আমি এসেছি, আমি এসেছি। এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুঁপিয়ে উঠল আব্রাহাম। ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না। কত দিনের কত কথা, কত মেলামেশার সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকের মধ্যে। সে হিসেবও নেই আব্রাহামের। ওর শুধু মনে আছে রাত যখন আরো গভীর হয়েছে, যখন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে ঝিঝির কান্না ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে। যেন একটা সাদা কুয়াশা অথবা নীল আকাশ থেকে ধার করে আনা এক টুকরো সাদা মেঘ দুলছে কবরের ওপর। অমাবস্যার অন্ধকারে প্রথমে সাদা মেঘই মনে হয়েছিল। ভালো করে ঠাহর করবার পর বস্তুটার আসল চেহারা দেখে হ্যাবাচ্যাকা খেয়ে গেল আব্রাহাম। সাদা রঙের মস্ত একটা প্রাণী যেন উঠে আসছে মাটি খুঁড়ে। প্রাণী বললে ভুল বলা হবে। কৃমি কীটকে যদি বহু গুণ বর্ধিত করা যায় তবেই আঁচ করা যাবে রাত দুপুরের সেই শ্বেত বিভীষিকাকে। লম্বায় প্রায় হাত চারেক, সুপারি গাছের মতো মোটা দেহ, অবিকল কৃমি কীটের মতো বা কেঁচোর মতো বা সাদা রঙের শুঁয়োপোকার মতো,
বুকে হেঁটে ধীর গতিতে কবর ঠেলে নেমে এলো সেই অলৌকিক রহস্য। হাঁ করে তাকিয়েছিল আব্রাহাম। এ কি অসম্ভব দৃশ্য দেখছে সে! কবরটা পিটারের, তাতে সন্দেহ নেই, কিন্তু পিটারের কফিন থেকে পিটারের প্রেত মূর্তির পরিবর্তে এ কার শরীরে আতঙ্ক আবির্ভূত হচ্ছে মাটির ওপর? কি তার অভিপ্রায়? কেনই বা এহেন বিচিত্র কায়া? নেহাত ডাকাবুকো বলেই হার্ট ফেল করেনি আব্রাহাম। মহা ডান পিটে বলেই গো গো করে চেঁচিয়ে উঠে চম্পট দেয়নি তল্লাট ছেড়ে। শুধু চেয়ে থেকেছে আড়ষ্ট দেহে, দেখেছে শ্বেত কীটের নারকীয় গতি। কবর ছেড়ে নেমে এলো নরক কীট, ধীর গতিতে এঁকে বেঁকে মাটি ঘেঁষড়ে এগোলো গড়স্থানের বাইরে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আব্রাহাম। দেখলো জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই কীটটা গোরস্থানের গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে। সম্বিত ফিরে পেল আব্রাহাম। কপালে হাত বুলিয়ে টের পেল কাল ঘাম ছুটেছে ওই কয়েক মিনিটের মধ্যে। অসম্ভব উত্তাল হয়েছে হৃৎপিণ্ড, কলজে বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে পাঁজরার খাঁচা ছেড়ে। টলতে টলতে উঠে দাঁড়ালো আব্রাহাম, টলতে টলতে ফিরে এলো গায়ে। মোহচ্ছন্নের মতো শুয়ে পড়ল শয্যায়। সকালবেলা ঘুম ভাঙলো কান্নার রোলে। পাশের বাড়িতে কে যেন মারা গেছে। পড়ি কি মরি করে ছুটলো পরোপকারী আব্রাহাম। গিয়ে দেখলো মাইকেল ওদের মায়া কাটিয়েছে। বিছানায় পড়ে ওর রক্ত শূন্য দেহ। রক্ত শূন্য? এক পলক দেখে রক্ত শূন্যই বোঝা গিয়েছিল, যেন রাতারাতি মাইকেলের দেহের সমস্ত রক্ত পাম্প করে টেনে নেওয়া হয়েছে ধমনীগুলো থেকে। চেনা যাচ্ছিল না ভ্যাট ভেটে সাদা নিষ্প্রাণ দেহটা। পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম। চোখের সামনে ভেসে উঠল পরপর কয়েকটা দৃশ্য। পাহাড়ের ওপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি, পিটারের অপঘাত মৃত্যু, শ্বেত কীট উঠে আসছে পিটারের কবর থেকে। তারপরে মাইকেলের মৃত্যু। মৃত্যুটাও স্বাভাবিক নয়। কোথায় গেল শরীরের রক্ত? কে ওই সাদা কীট? কেনই বা সে এলো, গেলই বা কোথায়? কাউকে কিছু বলতে পারে না আব্রাহাম। সারা দিন কাটলো অস্থির চাঞ্চল্যতার মধ্যে। অবশেষে এলো রাত্রি। গুটি গুটি কবরখানায় হাজির হলো আব্রাহাম। গত রাতের সেই ঝোপটির মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে, কিন্তু বৃথা প্রতীক্ষা। রাত ভোর হলো, কিন্তু কবর ফুঁড়ে আবির্ভূত হলো না কৃমি কীটের মতো সেই বিচিত্র প্রেত ছায়ার। আরো অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম। দেখা পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুকের। এলো আরো একটা অমাবস্যা। সে রাতেও কবরখানায় হাজির রইল আব্রাহাম। ওর মন বলছিল অমাবস্যার নিচ্ছিদ্র অমানিসার সাথে নিশ্চয় কোনো যোগসূত্র আছে শরীরী ওই আতঙ্কের। তাই ওত পেতে বসে রইল ঝোপের মধ্যে। বসে থাকতে থাকতে চমকে উঠল এক সময়ে, সে এসেছে। কবরের মাথায়
আবার দেখা দিয়েছে মেঘলা আভাস, আবার নড়ছে চেরাপুঞ্জি থেকে ধার করা সেই টুকরো করা ঘনীভূত রহস্য, আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের গা ঘিনঘিনে সেই ভয়াল মৃত্যুকীট। সে এলো, বিসর্পিল ভঙ্গিমায় এগোলো, গেটের বাইরে গিয়ে মিলিয়ে গেল শূন্যে। পরের দিন সকালে কান্নার রোল উঠল গাঁয়ের আর একটি কুঠিরে। গোমেজ মারা গেছে। সারা শরীরের সমস্ত রক্ত যেন উধাও হয়েছে রাতারাতি। বিবর্ণ বিকৃত সেই মুখের দিকে তাকানো যায় না। গোমেজ মাইকেলের বন্ধু, যে 10 জন পাহাড়ের ওপর মারপিটের সময়ে ধস্তাধস্তি করছিল পিটারের সঙ্গে, গোমেজ তাদের একজন। পরের অমাবস্যাতেও ঘটল একই কাণ্ড। কবরখানা থেকে নিষ্ক্রান্ত হলো শ্বেত বিভীষিকা। আর একজনের নিরক্ত নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরের দিন সকালে। সেই 10 জনের আর একজনকে মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল পিটার। আব্রাহাম আর সইতে পারল না। কাউকে কিছু সে বলল না। সেই দিনই দুপুর রোদে গাঁইতে নিয়ে হানা দিল কবরখানায়। পিটারের কবর খুঁড়ে টেনে তুলল কফিন। ডালা ভেঙে বিস্ফারিত চোখে চেয়ে রইল গলিত বিকৃত সে দেহটির দিকে। তার সঙ্গে পিটারের কোনো সাদৃশ্য নেই। প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহাম। পেট্রোল দিয়ে পুরো কফিনটা বেশ করে ভিজিয়ে আগুন জ্বেলে দিল নিষ্কম্প হাতে। ঘন্টা কয়েক পরে ছাইয়ের স্তূপ ঢেলে এলো ঝর্ণার জলে। না, শ্বেত বিভীষিকা আর দেখা দেয়নি পরের অমাবস্যায়। এরকম গল্প আরো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। গল্পটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম নানা রকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেল। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় নানা স্বাদের গল্প নিয়ে আসছি আমরা, গল্পদূত। শুভরাত্রি, ভালো থাকবেন।